উৎপাদনমুখী এই ভুট্টাকে কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে হাতীবান্ধা পাটগ্রামে ইন্ডাস্ট্রির মাধ্যমে কৃষকদের উন্নয়ন করা যায়, কৃষকদের হাতে অর্থ প্রেরণ করা যায়, সেটার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যদি সংবাদের সত্যতা থাকে, আমার বিরুদ্ধে হলেও তাতে আমাদের সংগঠন কিংবা আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি থাকবে না। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই এর সত্যতা, এর সততা এবং এর নিচে আপনাদেরকে ঢুকে সংবাদ প্রকাশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের পর থেকে হাতীবান্ধা পাটগ্রামে আমরা বিভিন্ন সহিংসতা, বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলী ভাইদের দুর্গা উৎসব, বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি ওনাদের পাশে দাঁড়ানোর। আমরা চেষ্টা করেছি অনেক দখলবাজ থেকে, অনেক দখলদারিত্ব থেকে সাধারণ মানুষকে হেফাজত করার জন্য। বাট রাষ্ট্রীয়ভাবে আমরা ক্ষমতায় না থাকা, আমাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার কারণে আমরা অনেক জায়গা থেকে নিজেকে গুটায় নিয়েছি। সামাজিক বিশৃঙ্খলা কিংবা কোনো বন্ধুদের সাথে বিশৃঙ্খলা এড়ানোর জন্য আমরা অনেক জায়গায় আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। আমি আপনাদের প্রশ্নের একটি উত্তর দিতে চাই। আপনাদের সহযোগিতা নিয়ে, যদি হাতীবান্ধাবাসীর সহযোগিতা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আসনে আমাকে আপনাদের খাদেম হিসাবে কবুল করেন, তাহলে আমি ভেলাগুড়ি থেকে শুরু করে বুড়িমারি 0 পয়েন্ট পর্যন্ত এমন একটি সামাজিক ব্যবস্থা বিনির্মাণ করতে চাই, যেখানে কোনো বিধবা মা তার যুবতী কন্যাদের নিয়ে রাতের আধারে ঘরের দরজা খুলে ঘুমানোর সাহস তিনি দেখাতে পারবেন। কারো দুঃসাহস হবে না সেই মায়ের দিকে, সেই মায়ের বাড়ির দিকে চোখ রঙে তাকানো। আমরা সামাজিক শৃঙ্খলার ক্ষেত্রে, মাদকের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, চাঁদাবাজের ক্ষেত্রে, দখলবাজের ক্ষেত্রে 0 টলারেন্স আমরা হাতীবান্ধা পাটগ্রামবাসীকে উপহার দিতে চাই। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আপনারা সততার সাথে যদি আমাদেরকে সহযোগিতা করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাধ্যমে আমরা নির্বাচিত হই, স্বাধীনতার 54 বছরে হাতীবান্ধা পাটগ্রামবাসী, হাতীবান্ধা পাটগ্রামের যে সামাজিক সম্প্রীতি, যেটা প্রিভিয়াসলি লক্ষ্য করে নেই, ইনশাআল্লাহ আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতা নিয়ে হাতীবান্ধা পাটগ্রামের মানুষকে এটা উপহার দেব ইনশাআল্লাহ। আমার সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছেন তিস্তা বাঁচাও প্রকল্প নিয়ে। হাতীবান্ধা পাটগ্রাম মানুষের কল্যাণের জন্য যে পর্যায়ে থেকে, যে দল থেকে, যে গোষ্ঠী থেকে আহ্বান আসবে, আমরা শারীরিক, মানসিক, সকলভাবে হাতীবান্ধা পাটগ্রামের মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করার জন্য প্রস্তুত আছি। তবে কোন সংগঠন, যেমন আজকের এই সাংবাদিক মতবিনিময় সভা, এখানে কিন্তু আমাদের ব্যক্তিগত প্রোগ্রাম, এটা দলীয় প্রোগ্রাম, আমরা এখানে অন্য দলকে ইনভাইট করতে পারিনি। তো এরকমই হাতীবান্ধার এই তিস্তা উন্নয়নের 17-18 তারিখের যে প্রোগ্রাম, সেটা আমাদের বন্ধু সংগঠন তারা দলীয়ভাবে আহ্বান করেছেন। যদি গতকালকে আমাদেরকে যে প্রোগ্রামের কথা ভাই বললেন, আমাদেরকে যদি ইনভাইট করা হতো, অবশ্যই আমাদের প্রতিনিধি আমরা সেখানে পাঠাতাম। তো আমাদেরকে অফিসিয়ালি কিংবা রাজনৈতিকভাবে ইনভাইট করা হয়নি বিধায় আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি। তবে আমরা সে প্রোগ্রামের সফলতা কামনা করি এবং এই তিস্তাবাদ যে কোনো মূল্যেই হোক, আমরা বিগত ফ্যাসিজমের সময় আমরা করতে পারিনি, আমরা যেন সকলকে সাথে নিয়ে এই তিস্তা মহাপ্রকল্প আমরা বাস্তবায়ন করতে পারি। তো আমরা তিস্তা মহাপ্রকল্প নিয়ে যখন এই আলোচনা চলছে, গতকালকে কিন্তু উপদেষ্টা এসে লালমনিরহাটে এই তিস্তার কিভাবে কাজ হবে একটা ছক তিনি দিয়ে গেছেন। রাষ্ট্রীয়ভাবে অলরেডি ডিসাইডেড যে তিস্তা মহাপরিকল্পনার ওনারা কাজ শুরু করে দেবেন।
তো এই জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। ব্যক্তিগতভাবে জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা, যেহেতু আমাদের এই তিস্তা বাঁধটার প্রধান বাধা ছিল আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া, এবং এই তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাবক ছিল চায়না, তো আমরা অলরেডি চায়না এম্বাসির সাথে যোগাযোগ শুরু করে দিয়েছিলাম যে তাদেরকে, চায়না অ্যাম্বাসিডরকে এখানে নিয়ে এসে আমরা এটাকে কিভাবে আরো ত্বরান্বিত করতে পারি, কিংবা আমাদের কেয়ারটেকার সরকারকে আমরা এটার একটা রাজনৈতিক সামাজিক একটা চাপ প্রয়োগ করতে পারি যে তিস্তা প্রকল্পটা যেন ত্বরান্বিত করতে পারে। তো আমাদের সাংগঠনিকভাবে আমাদের পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ আমরা আমাদের সাংগঠনিকভাবে চেষ্টা করব যে যত দ্রুততার সাথে সম্ভব এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ হাতীবান্ধা, পাটগ্রাম তথা লালমনিরহাটবাসী দেখতে চায়। সম্মানিত ভাইরা, আমরা কিছু আমাদের কথা আসছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে 5ই আগস্টের পর হয়তোবা অনেকেই আমাদের এখানে আসছেন কিংবা আসবেন। তো যদি কোনো কারণে কোনো দুষ্কৃতিকারী আমাদের মধ্যে এসে যায়, আপনারা এখানে অনেক উল্লেখ করেছেন, ইনশাআল্লাহ আমরা আমাদের সাংগঠনিকভাবে চেষ্টা করব সেই সমস্ত দুষ্কৃতিকারী যেন বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে এসে নতুন করে হাতীবান্ধা পাটগ্রামকে দুষ্কৃতির বেড়াজালে আর আবদ্ধ করতে না পারে। এবং আপনাদেরকে এক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি একটা উদাহরণ তুলে ধরতে চাই। গত কয়েকদিন আগে শাহ গরিবুল্লাহর মাজারে যে ইসরায়েলের সওয়াব হচ্ছিল, সেখানে আমাদের আসাদুজ্জামান সাজু ভাই আমাকে কিছু বিষয় উল্লেখ করে দিয়েছেন। আমি ওনাকে স্পষ্ট বলছি যে আপনি তথ্য সহকারে আমাকে কে কারা কোন অবস্থায় আছে আপনি আমাকে জানান, ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে শক্ত ভূমিকা পালন করব। তো আমি আপনাদের সকলকে বলতেছি, বাংলাদেশ জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির দখলবাজে বিশ্বাসী না, সাদাবাজে বিশ্বাসী না, কারো জমি দখলে বিশ্বাসী না, কারো দোকান দখলে বিশ্বাসী না। আমার কোন নেতা কর্মী যদি এই চাঁদাবাজি, দখলবাজি কিংবা কোনো সন্ত্রাসীর সাথে জড়িত থাকে, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা মেহেরবানি করে তাদেরকে সে জায়গায় ধরে রেখে আমাদেরকে খবর দিবেন। আমরা যদি তার উপযুক্ত বিচার করতে না পারি, সেদিন আপনাদের সাথে আমার দেখা হবে। আপনারা বলেছেন দরিদ্র শিক্ষার্থীর ক্ষেত্রে আমার রবিউল ভাই কথা তুলেছেন। আসলে বিগত 16টা বছর 5 তারিখের আগে, আজকে আমি গাড়িতে চড়তেছি, 5 তারিখের আগে আমি হুন্ডায় হেলমেট পরে, দেখা যাচ্ছে যে একটা হুন্ডা নিয়ে হেলমেট পরে দুইজনে আমি হাতীবান্ধায় ঘুরছি। অনেক কারণে আমরা আপনাদের কাছাকাছি আসতে পারিনি, আমাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তার কারণে। তো আমরা আপনাদেরকে প্রতিপক্ষ মনে করি না। সাংবাদিকদেরকে যদি আমরা প্রতিপক্ষ মনে করি, তাহলে তো আর রাজনীতি করার কোনো প্রয়োজন আছে আমার। তাহলে আমরা আপনাদের মাধ্যমে যদি আমরা প্রচারই না করতে পারলাম, তাহলে আমি হাতীবান্ধায় কার কাছে আমার মেসেজ পৌঁছাবো? তো আমাদের প্রিভিয়াস সময় কিছু ত্রুটি হয়েছে যে আমরা আপনাদেরকে যথাসময়ে আমাদের প্রোগ্রামগুলো, আমাদের ইয়েগুলোর উত্তর দিতে পারি নাই বা জানাতে পারি নাই। এই জন্য আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামী দিনে আজকের পর, আজকে আমরা একটা নতুন দিগন্তর সূচনা করতে চাই যে আমরা আমাদের সম্মানিত সংবাদকর্মী ভাইদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে একটি নতুন হাতীবান্ধা উপহার দিতে চাই। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অভয় দিচ্ছি, সত্যনিষ্ঠ সংবাদ পরিচালনার জন্য শুধু জামাতের বিরুদ্ধে না, শিবিরের বিরুদ্ধে না, হাতীবান্ধার যে কোনো মানুষের বিরুদ্ধে, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনারা নিউজ করবেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা শহীদের পিচ্ছিল রক্তের উপর দাঁড়িয়ে আর বাংলাদেশকে পিছনের দিকে ফিরতে চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রথম এবং প্রধান হাতিয়ার আপনাদের কলম, আপনাদের ক্যামেরা, আপনাদের ছবি, আপনাদের লেখনী। তো আসুন আমাদের সাথে
আমরা আপনাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার একজন দক্ষ কর্মী হিসাবে, দক্ষ বাংলাদেশের নাগরিক হিসাবে, দক্ষ সাংবাদিক হিসাবে, একজন দক্ষ দেশপ্রেমিক হিসাবে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করি। হাতীবান্ধা পাটগ্রাম উন্নয়ন ফোরামের কাজ আমি দীর্ঘদিন থেকে করে আসছি, বা সামাজিক উন্নয়ন, শিক্ষাবৃত্তি, মানুষের ঘর নির্মাণ, শীতকালীন মানুষের যতটুকু সম্ভব হয়েছে আমরা ব্যক্তিগত পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অনেক সময় এটা প্রচার মিডিয়ায় আমরা খুব বেশি আনিনি এই কারণেই যে সামাজিকভাবে যদি বেশি চাপ চলে আসে, যেটা আমরা ব্যক্তিগতভাবে কভার করা আমাদের জন্য একটু দুষ্কর হয়ে যাবে। তো আমরা অন্ধকার সময়েও মানুষের পাশে ছিলাম। এখন যেহেতু আলো চলে আসছে, অতএব এখন যেখানেই সমস্যা, যেখানেই মানবতার আর্তনাদ থাকবে, ইনশাআল্লাহ আপনাদের এই ভাই বাংলাদেশ জামাত ইসলামী সেই মানবতার আর্তনাদের পাশে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সলভ করার জন্য সর্বোত্তম চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার চিঠিটা ছিল বরাবর প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিষয় সরকারি সরাসরি বুড়িমারি রেল স্টেশন পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস আন্তনগর এক্সপ্রেস ট্রেন চালু করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। এটা পাটগ্রাম হাতীবান্ধাবাসীর পক্ষ থেকে আমি 16 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছি, যেটা আমি পত্রিকায় কিংবা অন্য কোথাও জানানো জরুরি মনে করিনি। আমি মনে করেছি যে এটা আগে বাস্তবায়ন হওয়া জরুরি। তো আপনাদের আন্দোলনের সময় আমাদের ডাক্তার শহীদুল আলম নেহরু ছিল, আমাদের আরো অনেকেই ছিল। তো আমরা চাইনি যে আমাদের আমির সাহেব কিংবা আমাদের সেক্রেটারি মহোদয় এখানে যে এটাকে কেউ রাজনৈতিক ভাবে কালার করো, কিন্তু আমরা আপনাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের লোকজন সেখানে উপস্থিত ছিল। জি আচ্ছা, আপনারা জানেন যে আমি বাংলাদেশ জামাত ইসলামীর ব্যবসায়ী বিভাগে ফরেন সেক্রেটারি হিসেবে, সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট এবং ফরেন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি, এবং আমার জীবনের 12 বছর আমি দেশের বাইরে ছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে দেশের বাইরে ব্যবসায়িক অঙ্গনে আমার একটা কমিউনিকেশন আছে। আমরা এই পাটগ্রামের ভুট্টাকে কিভাবে রূপান্তরিত করা যায়, ভুট্টাকে এখানে ইন্ডাস্ট্রি করে সেটাকে কৃষকদের মাঝে আরো কিভাবে ক্যাপিটালাইজ করতে পারি, সেটার জন্য আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি। আসলে বিগত সময়ের কারণে আমাদের অনেক পদক্ষেপ আমরা চাইলেও নিতে পারতাম না। আমি নির্বাচিত হই এ তো পরের কথা, আমি নির্বাচিত হওয়ার আগেই আমার এই ভুট্টা নিয়ে কিংবা হাতীবান্ধার মানুষের উন্নয়নের জন্য, বেকারত্ব দূর করার জন্য কিভাবে কাজ করা যায়, যুব সমাজকে রক্ষা করার জন্য কিভাবে কাজ করা যায়, আমি আমার 24 ঘন্টার মধ্যে আমার এটা একটা চিন্তার একটা পার্ট নিয়ে আমি কাজ করতেছি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের কাছে যদি কোনো প্রস্তাব থেকে থাকে, আপনাদের কাছে যদি কোনো প্রপোজাল থেকে থাকে, সে আপনারাও চিন্তা করবেন, আমার সাথে শেয়ার করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে হাতীবান্ধাবাসী, পাটগ্রামবাসীর উন্নয়নের জন্য আমরা একসাথে একই বুদ্ধি নিয়ে একই প্ল্যাটফর্মে আমরা যেন কাজ করতে পারি। আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামী একটি ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনারা জানেন। আমাদের সাংবাদিক ইয়া ভাই বলছেন যে আমি হয়তোবা সেইভাবে মান উন্নয়ন করতে পারিনি বিধায় আমি ছিটকে গেছি। আমাদের এখানে শুরু হয় সমর্থক দিয়ে, তারপরে কর্মী, তারপরে রোকন প্রার্থী, তারপরে হচ্ছে রোকন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর সর্বোচ্চ ক্যাডার, এবং এই সর্বোচ্চ স্থানে যিনি রোকন তিনি আমিরে জামাত হওয়ার বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র অনুপাতে আমিরে জামাত হওয়ার অধিকার রাখেন, ক্ষমতা রাখেন। তো আমরা কর্মী পর্যায়ে পর্যন্ত অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ রাখাটা একটু কঠিন হয়ে যায়, যেহেতু সংগঠন বড়। কিন্তু যখন কেউ রোকন হয়ে যায় তখন তার ফুললি নিয়ন্ত্রণটা বাংলাদেশ জামাত ইসলামের, যেমন হাতীবান্ধার সকল রোকনের নিয়ন্ত্রণ আমাদের প্রভাষক হাসান আলী সাহেবের কাছে আছে। কর্মীদেরও নিয়ন্ত্রণ থাকে, কিন্তু রোকনদের নিয়ন্ত্রণ আমাদের কাছে বেশি থাকে। উনি যা বলবে রোকনরা সেটা শুনতে বাধ্য। তো এই জন্য আমরা আমাদের 5ই আগস্টের পরে আপনাদের পক্ষ থেকে যে অভিযোগগুলো আসছে, কিছু মানুষ হয়তোবা আমাদের এখানে ঢুকে গেছে। তো আমরা সেটা চেষ্টা করব যেন আর কোনো
দুষ্কৃতিকারী আমাদের সাথে এসে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করতে পারে, আপনাদের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটাতে যেন ব্যাঘাত না ঘটে। দ্বিতীয় হচ্ছে, যারা এসে গেছে আমরা তাদের ক্ষেত্রেও আমাদের যে অভিযোগগুলো আসছে ইনশাআল্লাহ আমরা সেটা আপনাদের সহযোগিতা নিয়ে সেটার ক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। জি, ওটা তো হয়ে গেছে, তারপরে কি ওটা হয়ে গেছে, তারপরে কোনটা? আচ্ছা, আমি আমাদের এক ভাই বলছেন যে বাংলাদেশ জামাত ইসলামী জামাতের আমির সাধারণ ক্ষমা করে গেছে। আসলে আমরা নতুন বাংলাদেশে, আমি এখনো বলছি যে আমরা চাই না যে আমি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। আমি 11 বছর পর আমার জন্মভূমিতে আমার ঘরে আমি ঢুকতে পারছি। 11 বছর আমার ঘরে আমি ঢুকতে পারিনি, যে ঘরে আমি ঘুমাতাম। আমি যখন জানাজায় আব্বাকে লাশটা পাঠিয়ে দেই, আমি ফ্লাইটে আসছি সৈয়দপুর, অনেককে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে শুধু জানাজার নামাজটা পড়ানোর সুযোগ দেওয়া হোক, আমি নামাজটা পড়ে চলে আসবো। আমাকে সুযোগ দেয়নি। তো একজন সন্তান তার বাবার সে বিদায় রাজনীতির কারণে দিতে পারবে না, আমি হাতীবান্ধা পাটগ্রামে এই সমাজ দেখতে চাই না। আমরা চাই ঘুরে ফিরে আমরা সকলে আত্মীয় স্বজন আমরা মিলেমিশে একটি সোনার হাতীবান্ধা পাটগ্রাম উপহার দিই। তো আমি সে জায়গা থেকে বলতে চাই, যারা অন্যায়, জুলুম, দখলবাজ, সাদাবাজ, দুর্নীতির সাথে জড়িত ছিল, বাংলাদেশ জামাত ইসলামী তাদের ব্যাপারে কোনো ধরনের ক্ষমা ঘোষণা করেনি। ইনশাআল্লাহ শুধু হাতীবান্ধায় না, সারা বাংলাদেশে তাদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সক্রিয় আছেন। আমি গত পরশু দিনের কক্সবাজারের একটা ঘটনা আপনাদেরকে তুলে দেই, সেই জন্য আপনারা, গত কক্সবাজারে আমিরে জামাতের একটা প্রোগ্রামে বলা হয়েছিল যে আওয়ামী লীগের মহেশখালীর একজন নেতা এসে জামাতের আমিরের মঞ্চে বক্তব্য দিয়েছেন। আমি আগেই বলেছি যে আপনারা খবরের সত্যতা নিয়ে খবরটা প্রকাশ করতে পারলে এটার সৌন্দর্যতা বাড়ে, সাংবাদিকদের ক্রেডিবিলিটি বাড়বে। আপনারা জানেন যে সেখানে যে ভদ্রলোক বক্তব্য দিয়েছেন উনি হচ্ছেন বিনোদ বিহারী শীল, যার বাবার নাম ছিল পরিমল কান্তি শীল। যিনি বক্তব্য দিয়েছেন তার বাবার নাম হচ্ছে বিনোদন বিহারী শীল। আর মহেশখালীর যিনি নেতা ছিলেন, মহেশখালীর নেতার নাম হচ্ছে পরিমল কান্তি দে, তার বাবার নাম হচ্ছে সগীর আশ্বিন কুমার। তো এখন আপনি নামের একটা অংশ এক হওয়ার কারণে আপনি সেটাকে একটা সংবাদ পরিবেশন করে সারা বাংলাদেশে আপনি ছড়িয়ে দিলেন যে জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতার বক্তব্য। এখন আমরা এটার লাকিলি আমরা 2 জনের ভোটার আইডি কার্ড কালেক্ট করতে পারলাম বিধায় এখন আমরা মিডিয়ার কাছে নিয়ে আসলাম যে ব্যক্তি আলোচনা করেছেন উনি আওয়ামী লীগের কেউ নন। তো এই জন্য আপনারা জানেন যে দীর্ঘদিন 16টা বছর জামাতের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার হয়ে আসছে। সেই অপপ্রচারের অংশ হিসেবে গত 16 বছর বাংলাদেশকে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করেছে প্রতিটা সেক্টরে, সেই দলীয়করণ থেকে তো এখনো আমরা পরিত্রাণ নিতে পারিনি। নিতে না পারার কারণে এখনো আমরা আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে আমাদের সমস্যা হচ্ছে। তো আমরা আশা করি আগামী দিনে হাতীবান্ধা পাটগ্রামে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করবেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে একটি ঐক্যের হাতীবান্ধা দেখতে চাই। সেই ঐক্যের হাতীবান্ধার মধ্যে আমরা কি পারি না যে আমরা 3টা সাংবাদিক ফোরামকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য? আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমি আবেদন করলাম যে যদি সুযোগ থাকে আমরা 3টা প্ল্যাটফর্মে একটা জায়গায় নিয়ে এসে হাতীবান্ধার সাংবাদিকরা হবে দুর্নীতি প্রতিরোধ, মাদকের প্রতিরোধ, অন্যায়ের প্রতিরোধ, ন্যায়ের ক্ষেত্রে সোচ্চার একটি সাংবাদিক প্রতিষ্ঠান। আমরা যদি দুর্নীতি বিরোধীর ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে, জুলুমের ক্ষেত্রে, নির্যাতনের ক্ষেত্রে এই 46 জন সাংবাদিক ভাই এখানে উপস্থিত আছি, সবাই যদি এক কণ্ঠে কথা বলি, আমি মনে করি পাটগ্রাম হাতীবান্ধার কোনো ব্যক্তি নাই সেই কণ্ঠকে রোধ করার জন্য, কোনো ব্যক্তি নাই সেই কণ্ঠের সাথে প্রতিবাদ করার মতো, কোনো ব্যক্তি নেই সেই কণ্ঠের সাথে দ্বিমত করার মতো। তো আমি আপনাদের
কাছে আহ্বান রাখলাম যে আমরা 3টা ইউনিটি মিলে একটা জায়গায় একটি শক্ত সাংবাদিক ফোরাম আমরা তৈরি করতে পারি কিনা, এক। দ্বিতীয় হচ্ছে আপনাদের ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আমি এর আগে এক প্রোগ্রামে বলছিলাম যে আপনারা যদি মনে করেন যে এখানের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা একটি অনলাইন অফলাইন কিংবা হাতীবান্ধায় এসে আপনারা দিনব্যাপী 2 দিন ব্যাপী আপনারা সেশন করবেন, আমি ঢাকা থেকে স্বনামধন্য সাংবাদিক, স্বনামধন্য সংবাদ পরিবেশক যারা আছেন, আমি তাদেরকে হাতীবান্ধায় নিয়ে এসে আমার ব্যক্তিগতভাবে আমি সেই অ্যারেঞ্জমেন্ট করতে চাই, যেন আমার হাতীবান্ধার সাংবাদিক যে রিপোর্ট লিখবে ঢাকায় যেন কোনো পত্রিকা কিংবা কোনো মিডিয়া, কোনো টিভি স্টেশন সেই রিপোর্টের উপর কলম না বসাতে পারে। তো আপনারা যদি এই অ্যারেঞ্জমেন্ট করেন, সেই অ্যারেঞ্জমেন্ট করার জন্য যাবতীয় যা করা দরকার আমি ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে আপনাদের সাথে সহযোগিতা করে এটার উন্নয়ন করার জন্য আমি চেষ্টা করতে চাই। তৃতীয়টা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের আপদকালীন, আপনাদের অ্যাক্সিডেন্টাল যে সমস্যাগুলো হতেই পারে, আমরা এটা জানি যে আমার সাংবাদিক ভাইরা খুব বেশি ইনকাম করে, বিষয়টা এরকম না, কিন্তু তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো সন্তান আছে, তাদেরও তো আত্মীয় স্বজন আছে, তাদেরও তো বিয়ে শাদীর অনুষ্ঠান আছে। তো আমরা এটাকে কার্যকর পরিণত করার জন্য আমরা কি কোনো পদক্ষেপ নিতে পারি কিনা, যে সাংবাদিকদের পুনর্বাসন করার জন্য, তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য যদি আমরা আল্লাহ তাআলা সুযোগ দান করেন রাষ্ট্রীয়ভাবে, তখন তো অনেক সুযোগ আসবে, কিন্তু সে সুযোগ আসার আগেই যদি আপনাদের কাছে কোনো উত্তম প্রস্তাব থাকে যে আমরা এইভাবে এই ফরম্যাটে আমরা আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে পারি, তাতে করে হবে কি যে আপনার মান উন্নয়নের ক্ষেত্রে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না, আপনার ক্ষেত্রে কেউ প্রশ্ন তুলে আঙ্গুল তুলতে পারবে না। তো আমরা এক্ষেত্রে আমি আমার সম্মানিত সভাপতি মহোদয়কে অনুরোধ করব যে আপনারাও একটু ভাবেন যে আমরা এই সাংবাদিকদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য আমরা কোন প্রজেক্ট হাতে নিতে পারি, এটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। শেষে তো আশা করি আপনাদের সকল প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কোনো প্রশ্ন কি বাদ পড়লো কিনা কোনো ভাইয়ের? না, যদি কোনোটা বাদ পড়ে থাকে, কোনো ভাইয়ের কি কোনো প্রশ্ন বাদ পড়ছে? আচ্ছা, ধন্যবাদ আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আনন্দিত যে হাতীবান্ধার সকল সাংবাদিক ভাইরা আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের সাথে একত্রিত হয়েছেন। তো আমরা আপনার জন্য সামান্য একটু লাঞ্চের ব্যবস্থা আছে, আর যেহেতু আগামী 2রা মার্চ রমাদান শুরু হচ্ছে, এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি একটি অর্থ সহ একটা কোরআন নিয়ে এসেছি, আশা করি এটা গ্রহণ করবেন এবং এইটা আগামী রমজানে আপনারা চেষ্টা করবেন শুরুর দিন থেকে শেষ পর্যন্ত কোরআন অধ্যয়ন করার জন্য। আর আমার একটু সামান্য ত্রুটি হয়ে গেছে, আমার দাদার জন্য আমি আজকে এই দাদার ধর্মগ্রন্থটা চেষ্টা করছিলাম কিন্তু পাইনি, তো আমি ইনশাআল্লাহ দাদার কাছে আজকের এই পক্ষ থেকে আমি একটা পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। তো আপনারা সকলে ভালো থাকবেন। উৎপাদনমুখী এই ভুট্টাকে কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে হাতীবান্ধা পাটগ্রামে ইন্ডাস্ট্রির মাধ্যমে কৃষকদের উন্নয়ন করা যায়, কৃষকদের হাতে অর্থ প্রেরণ করা যায়, সেটার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। চতুর্থত, আমাদের এখানে বেকার সমস্যাটার অনেক বড় সমস্যা। এই বেকার সমস্যাটাকে সমাধান করার জন্য যদি আপনাদের কারো কাছে কোনো ধরনের উত্তম প্রস্তাব থাকে, চিন্তা থাকে যে এভাবে আমরা বেকার সমস্যা দ্রুত সমাধান করতে পারি, আমি আমার সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, মেহেরবানি করে আমাকে প্রস্তাবনা দিবেন। চতুর্থ যে বিষয়টা আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে বলতে চাই যে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য
আমরা প্রশাসনকে 4 আগস্ট 2024-এর প্রশাসন হিসাবে দেখতে চাই না। একদিক থেকে দেখতে চাই না যে তারা কোনো দলের প্রতিনিধিত্ব করবে, অন্যদিক থেকে দেখতে চাই না কোনো প্রশাসনের কেউ দুর্নীতির সাথে জড়ায় আমার সাধারণ মানুষকে কষ্ট দেবে। তো এক্ষেত্রে আমরা আপনাদেরও সহযোগিতা চাই যে প্রশাসন চলবে 5ই আগস্টের নতুন স্বাধীনতার বৈষম্য মুক্ত ভাবে, বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের ভূমিকার উপর, এবং সেটার ক্ষেত্রে আমি আমার সাংবাদিক ভাইদের সক্রিয় ভূমিকা পালন করতেছি যে আসুন সকলে মিলে একটি বৈষম্য মুক্ত হাতীবান্ধা পাটগ্রামের নিপীড়িত নিরীহ মানুষদের কাছে আমরা উপহার দিই। সাংবাদিক ভাইরা আমার ভাই, আমার সহপাঠী। আমি মাসিক হিমালয় নামে একটা পত্রিকার ম্যানেজিং এডিটর, তো আমিও আপনাদের একটা পার্ট, সেই পার্ট থেকে আমি বলছি সাংবাদিকদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি এমপি হওয়ার আগ পর্যন্ত আজকে থেকে আপনাদের যে কোনো প্রয়োজনে যদি কোথাও আপনারা নিরাপত্তার ঝুঁকিতে থাকেন এবং সেই নিরাপত্তার ঝুঁকি যদি আপনার পক্ষে সত্যিকার হয়ে থাকে, আপনি সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আপনি নিরাপত্তার ঝুঁকিতে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সেখানে আপনার সাথে ঢাল হিসাবে কাছে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, হাতীবান্ধায় মাদক আমরা এখনই প্রতিরোধ করতে পারতাম, এখনই আমাদের সে সক্ষমতা আছে, কিন্তু দুইটা কারণে আমরা এই সক্ষমতাকে এক্সিকিউট করতে পারতেছি না। নাম্বার 1 প্রশাসনিক, নাম্বার 2 সামাজিক। আমরা যদি এটাকে এখন এক্সিকিউট করতে যাই সামাজিকভাবে, কারো না কারো সাথে আমাদের দ্বন্দ্ব তৈরি হবে। তো এই জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে হাতীবান্ধা পাটগ্রামে কবুল করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার প্রথম মিশন হবে হাতীবান্ধা পাটগ্রাম থেকে মাদককে নির্মূল করা।